আপনাদের 3 নাম্বার ইউনিটের আজকে যে ক্লাস 3 নাম্বার ইউনিটের ক্লাসটা হচ্ছে আপনার মানব সম্পদ কৌশল নিয়ে, যে আপনার হিউম্যান রিসোর্স স্ট্র্যাটেজি কি বা হিউম্যান রিসোর্স স্ট্র্যাটেজির আপনার উদ্দেশ্য কি, এবং হিউম্যান রিসোর্স স্ট্র্যাটেজির ভিতরে আপনারা কিছু এইখানে দেখবেন যে আপনাদের এখানে কিছু সার্বিক স্ট্র্যাটেজি আছে, আবার কিছু আপনার নির্দিষ্ট স্ট্র্যাটেজি আছে। তো হিউম্যান রিসোর্স স্ট্র্যাটেজির ভিতরে আমাদের এই সার্বিক স্ট্র্যাটেজিগুলো কি, আবার এখানে সুনির্দিষ্ট স্ট্র্যাটেজি বা নির্দিষ্ট স্ট্র্যাটেজিগুলো কি, সেটা আমরা একটু আলোচনা করব আজকে। আপনাদের 3 নাম্বার ইউনিটে এটা আলোচনায় আছে। তারপরে হচ্ছে এই স্ট্র্যাটেজি আমরা যখন এই মানব সম্পদ কৌশল বা হিউম্যান রিসোর্স স্ট্র্যাটেজি যখন ডেভেলপ করতে যায়, তো আমরা কিভাবে এটা ডেভেলপ করব, এখানে পদ্ধতি আছে, সেই পদ্ধতিটা সম্পর্কে আমরা জানবো। এবং এটা ডেভেলপ করতে গেলে কিছু বাধার সম্মুখীন আপনাকে হতে হবে, সেই বাধাগুলোও আমরা জানবো। তো এইভাবে আপনার এখানে এই চ্যাপ্টারটা আপনারা যদি আপনাদের ইউনিট 3 তে যান, আপনাদের যেটা ই বুকস দেওয়া আছে, ই বুকের ইউনিট 3 তে গেলে আপনি এই চ্যাপ্টারে এই বিষয়গুলোই পাবেন। এবং এখানে আমরা প্রথম যেই টপিকটা আছে আপনাদের যদি আলোচনা শুরু করি, এই টপিকে আলোচনাতে যাওয়ার আগে আপনারা যার যার মাইকটা একটু অন মিউট করে নেবেন, ঠিক আছে? যার মাইক অন আছে তারা একটু মিউট করে নেবেন। তো আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে আপনার মানব সম্পদ কৌশল বা হোয়াট ইজ আমরা বলি হচ্ছে হিউম্যান রিসোর্স স্ট্র্যাটেজি। যে হিউম্যান রিসোর্স স্ট্র্যাটেজি কি, এটা আপনাদের 3 নাম্বার চ্যাপ্টারে বলা আছে। আমরা আমরা যদি আপনাদেরকে একটু রিমাইন্ড করি, আমি সবাইকে মিউট করে দিচ্ছি। অনেকে আমি মিউট করার পরও বারে বারে আনমিউট হয়ে যাচ্ছে। সবাই একটু খেয়াল রাখবেন যাদেরটা আনমিউট হয়ে যায় তাদের কারণে যাতে অন্যদের সমস্যা না হয়। তো আমরা এখানে মানব সম্পদ কৌশল যেটা আছে, মানব সম্পদ কৌশল আপনারা ইউনিট 3টা আপনাদের বই আপনারা একটু দেখে নিন। এখানে মানব সম্পদ কৌশল সম্পর্কে আমাদের সংজ্ঞায়ন যেটা আছে, যে মানব সম্পদ কৌশল বলতে আমরা এখানে মানব সম্পদের যে পলিসি বা মানব সম্পদটা পরিচালনা করার জন্য প্রতিষ্ঠানের নির্ধারিত যেই দিক নির্দেশনা, এবং এটাকে আমরা কিভাবে প্রয়োগ করে প্রতিষ্ঠানের আমাদের যে লক্ষ্য বা উদ্দেশ্য সেটা অর্জন করব, এই স্ট্র্যাটেজিটাকেই আসলে এখানে মানব সম্পদ স্ট্র্যাটেজি বলা হচ্ছে। মানে আমরা কিন্তু দ্বিতীয় ইউনিটে আপনাদের স্ট্র্যাটেজি নিয়ে পড়েছি যে কৌশল কি, ঠিক আছে? কৌশল কত ধরনের হইতে পারে সেটা নিয়ে আপনাদের কিন্তু আলোচনা হয়েছে দ্বিতীয় ইউনিটে। তো এই তৃতীয় ইউনিটে হচ্ছে আপনার মানব সম্পদ এবং কৌশল, এই দুইটা জিনিসকে এক করে দেওয়া হয়েছে। যে আপনারা মানব সম্পদ বলতে আমি একদম প্রথম ক্লাসে আপনাদেরকে বলেছিলাম যে হিউম্যান রিসোর্স আপনার কিন্তু হিউম্যান বিইং থেকে একটু আলাদা। যে আমি ধরেন আমার প্রতিষ্ঠানে যারা কর্মী তাদের যদি নির্দিষ্ট প্রশিক্ষণের মাধ্যমে আমি যদি তাদেরকে যোগ্যতা সম্পন্ন করে তুলতে পারি, তাদের ভিতর থেকে যদি আমি ইফিসিয়েন্ট এবং ইফেক্টিভ ওয়েতে আমার প্রতিষ্ঠানের কাজগুলো আদায় করে নিতে পারি, তখনই আমি তাদেরকে হিউম্যান রিসোর্স বলবো। আদারওয়াইজ কিন্তু তারা আমার হিউম্যান রিসোর্স না, তারা কিন্তু হিউম্যান বিইং হিসেবেই থাকবে। অনেক সময় তারা হিউম্যান ক্যাপিটাল না হয়ে হিউম্যান লাইবিলিটি হয়ে যায়। অনেক প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান আমরা দেখি যে কর্মী ছাঁটাই করতে হয়, কর্মীদেরকে এত কর্মী সরকারি প্রতিষ্ঠানে যে তাদের কাজ নাই। তো অনেক ক্ষেত্রেই সরকার লসে পড়ে। যেমন আমরা যে পাট কল শ্রমিক যারা আছে তারা আন্দোলন করতে দেখি অনেক সময় অনেক পাট কল বন্ধ হয়ে গেছে, ওইখানে অনেক শ্রমিক আছে কিন্তু এখানে কাজ নাই, এরকম চিনি কলেও আছে। তো আমরা কিন্তু হিউম্যান বিইং যারা আছে তাদেরকে যদি আমি উপযুক্ত ভাবে প্রশিক্ষণ এবং তাদের কাজের ক্ষেত্র তৈরি করতে না পারি এবং তাদেরকে কাজে লাগাতে না পারি, মোট কথা হচ্ছে তাদের কাছ থেকে যদি আমি আউটপুট আনতে না পারি, তারা কিন্তু আমার এখানে হিউম্যান রিসোর্স হবে না। তো আমার যদি এখানে হিউম্যান রিসোর্সটা আপনার আইডিয়াটা যদি ক্লিয়ার থাকে তাহলে আমরা পরে আগাই। আমরা মানব সম্পদ কি বুঝলাম? মানব সম্পদ হচ্ছে যে আমার প্রতিষ্ঠানে যারা নিয়োজিত আছে, হিউম্যান বিইং যারা আছে, তাদেরকে আমি নির্দিষ্ট প্রশিক্ষণের মাধ্যমে তাদের জ্ঞান এবং কর্মদক্ষতা বৃদ্ধি করে আমার প্রতিষ্ঠানের যে উদ্দেশ্য সেটা আমি যদি অর্জন করাইতে পারি তাদেরকে দিয়ে, বা তাদেরকে কাজে লাগাইতে পারি, তখনই আমি তাদেরকে হিউম্যান রিসোর্স বলবো। তো এই হিউম্যান রিসোর্স গুলোকে আমি কাজে লাগানোর ক্ষেত্রে আমার কিছু কৌশল এখানে নিতে হবে, যেটাকে আমরা বলি হচ্ছে মানব সম্পদ কৌশল। তো এইটাই এখানে বলছে আপনাদের একদম বইয়ের শুরুতেই আছে, দেখেন আপনারা এখানে পাবেন যে আপনার এই যে মানব সম্পদ ব্যবস্থাপনার মূল কথা যেটা আছে, যে এটা মানব সম্পদ কৌশলের ক্ষেত্রে আপনাকে বলে দেবে যে মানব সম্পদ নিয়ে আপনার প্রতিষ্ঠান কি ভাবছে বা কি ভাবা উচিত, বা কিভাবে আপনি ব্যবসার কৌশলের সাথে আপনার এই যে হিউম্যান রিসোর্সটাকে একত্রিত করবে বা
তাদেরকে কোঅর্ডিনেট করবেন, এই কাজটা কিন্তু আপনার এখানে মানব সম্পদ কৌশলে বলা থাকবে। যে মানব সম্পদ কৌশলের মূল কথাই থাকবে হচ্ছে আপনি আপনার প্রতিষ্ঠানের মানব সম্পদগুলোকে কৌশলে ব্যবহার করবেন। এখন এই কৌশলে ব্যবহার করার জন্য কিন্তু আপনাকে এখানে এই ৩টা কোশ্চেন আপনার মাথায় থাকা লাগবে, যে আপনার মানব সম্পদ যেগুলো আছে, হ্যাঁ, এইগুলা আসলে আপনি কিভাবে কাজে লাগাবেন। হ্যাঁ, ধরেন আপনার প্রতিষ্ঠানে সবাই একই রকম অভিজ্ঞ না, অথবা সবাই একই ধরনের এক্সপার্টাইজ বা নলেজ সম্পন্ন না। তো কাকে কিভাবে কাজে লাগানো যায় এটা নিয়ে আপনার ভাবতে হবে, এবং কি মানে কিভাবে তাদেরকে কাজে লাগানো যাবে এটা নিয়েও আপনার ভাবতে হবে। তো এইগুলা প্রত্যেকটাকে আমরা বলি হচ্ছে মানব সম্পদ কৌশল। তো এই মানব সম্পদ কৌশলটা ভাবিয়ে আমি হচ্ছে আমার প্রতিষ্ঠানের যেই ভিশন বা মিশন এটার উপরে ভিত্তি করে আমি অযথা আমার প্রতিষ্ঠানে কিন্তু কোনো মানব সম্পদ আমি রাখি না, আমি অযথা কিন্তু কাউকে বেতনও দিই না। তো সেই কারণে এখানে মানব সম্পদ কৌশল যখন আমি চিন্তা করতে যাই, আমার মাথায় সবসময় থাকে যে আমার প্রতিষ্ঠানের যে হিউম্যান রিসোর্স গুলো আছে সেগুলাকে আমি কিভাবে ভালোভাবে ব্যবহার করে আমার প্রতিষ্ঠানের যে লক্ষ্য বা উদ্দেশ্য সেটাকে আমি কিভাবে হাসিল করতে পারি। এটা হচ্ছে আমার এখানে মানব সম্পদ কৌশলের মূল টার্গেট থাকে। এছাড়াও এখানে ডায়ার এবং রিভেস একটা সংজ্ঞা দিয়েছেন যে মানব সম্পদ কৌশল হলো কতগুলো একই মানের মানব সম্পদ প্রয়োগের কতগুলো বিধানাবলী। যে এখানে কিছু বিধানাবলী বা আমরা এখানে রুলস রেগুলেশন বলি, যে কতগুলো রুলস রেগুলেশন যেটা দিয়ে আমি আমার প্রতিষ্ঠানের একই ধরনের যে মানব বা একই ধরনের যে মানব সম্পদগুলো আছে এগুলাকে কিভাবে প্রয়োগ করতে পারবো, এইটার যে রুলস রেগুলেশন সেটাকে আমরা এখানে মানব সম্পদ কৌশল বলি। যেমন আমরা এখানে আমরা মানব সম্পদ কৌশল, নির্দিষ্ট মানব সম্পদ কৌশল একটু পরেই আমরা পাবো এখানে ক্লাসিফিকেশনে। যেমন আমাদের নির্দিষ্ট মানব সম্পদ কৌশলের ভিতরে আছে যেমন হিউম্যান ক্যাপিটাল ম্যানেজমেন্ট, যে আমার প্রতিষ্ঠানে এরকম কিছু কর্মী আছে যারা থাকলে আমার প্রতিষ্ঠানে সরাসরি আমার টাকা ইনভেস্ট করার মতোই, তারা যদি আমার প্রতিষ্ঠানে থাকে তাদের থেকে আমি একটা রিটার্ন পাবো। তো তাদেরকে আমরা বলি হচ্ছে হিউম্যান ক্যাপিটাল। যেমন আপনার প্রতিষ্ঠানে ধরেন যে কাটিং মাস্টার, ধরেন যে আপনি যদি গার্মেন্টস এর হন, আপনার প্রতিষ্ঠানে ধরেন যে কাটিং মাস্টার সে 15 বা 20 বছর ধরে আপনার প্রতিষ্ঠানে কাজ করতেছে, এবং সে আগের যে আইডিয়া ছিল এখন বর্তমান মেশিনে তাকে অটো গেট দিয়ে আপনি খুব ভালো অভিজ্ঞ করে তুলছেন, এবং সে থাকতে দেখা যায় যে আপনার প্রতিষ্ঠানে এক টুকরা কাপড়ও নষ্ট হয় না, এবং কোনো কাপড়েই আপনার দেখা যায় যে অযথা কেটে অন্যান্য যারা অনভিজ্ঞ কাটিং মাস্টার যারা আছে তাদের মতো কিন্তু উনি নষ্ট করবে না। তো সেই কারণে আপনার এইখানে উনার থাকার কারণে কিন্তু আপনার এখানে সরাসরি কিছু লাভ আপনি পাবেন। তো এটাকে আমরা বলেছি হিউম্যান ক্যাপিটাল, যে যাদেরকে দিয়ে আমি সরাসরি আমার প্রতিষ্ঠান থেকে বেনিফিট পাবো, যারা থাকলে আমার প্রতিষ্ঠানে ভ্যালু অ্যাড হবে, যারা থাকলে আমার প্রতিষ্ঠান থেকে রিটার্ন আসবে, যারা থাকলে আমি আমার প্রতিযোগী থেকে আগায় থাকতে পারবো, তারাই হচ্ছে আমার হিউম্যান ক্যাপিটাল। তো তাদেরকে আমি একটু আলাদা বেতন দিতে হবে, তাদের সাথে আমার আলাদা কমিউনিকেশন বা নেটওয়ার্ক বিল্ড আপ করতে হবে, তাদের সাথে সবসময় আমার টাচে থাকতে হবে। তো এটা একটা কৌশল, এটাকে আমরা বলি হচ্ছে হিউম্যান ক্যাপিটাল ম্যানেজমেন্ট। এটা হচ্ছে মানব সম্পদ কৌশল, একটা মানব সম্পদ কৌশলের একটা নির্দিষ্ট কৌশল। আবার আপনি এখানে মানব সম্পদ কৌশলের অনেকগুলো এখানে উদাহরণ আছে, আপনি স্কিল ম্যানেজমেন্ট আছে অথবা নলেজ ম্যানেজমেন্ট আছে। তো এই প্রত্যেকটা জিনিসই আমরা একটু পরে শিখবো, যে মানব সম্পদ কৌশল এগুলো হচ্ছে নির্দিষ্ট কিছু কৌশল। তো এই কারণে এখানে ডায়ার এবং রেবেস এটাই বলেছেন যে মানব সম্পদ কৌশল হলো কতগুলো একই মানের মানব সম্পদ প্রয়োগের কতগুলো বিধানাবলী, যে আপনার প্রতিষ্ঠানে যারা একই মানের কর্মী আছে তাদেরকে কিভাবে আপনি প্রয়োগ করবেন বা তাদেরকে কিভাবে আপনি কাজে লাগাবেন, এইটার কিছু রুলস রেগুলেশন যেই কৌশলে বলা থাকে সেটাকে আমরা মানব সম্পদ কৌশল বলি। অথবা পিটার এবং বক্সওয়েল বলেছেন যে মানব সম্পদ কৌশল প্রতিষ্ঠানের সুন্দরভাবে কাজ শুরু করা এবং শেষ করার একটা কাঠামো প্রদান করে হচ্ছে এই মানব সম্পদ কৌশল। তো এইভাবে আমরা ধরেন যে মানব সম্পদ কৌশলের সংজ্ঞা যেটা আছে, আমরা যদি একদম লাস্টে আসি, মানব সম্পদ কৌশলের যে লাস্টের যে সংজ্ঞাটা, মানব সম্পদ কৌশলের লাস্টের সংজ্ঞাটাতে আমরা দেখি একটু। আচ্ছা, এখানে কার মাইকটা আনমিউট করা আছে একটু দেখেন। আমি বারে বারে মিউট করে দিচ্ছি কিন্তু তারপরে এটা খুলে যাচ্ছে। আচ্ছা, কার মাইকটা এখানে আনমিউট আছে? আচ্ছা, আপনাদের কিন্তু আমি বারে বারে বলছি যারা নতুন জয়েন করেন তাদের মাইকটা একটু মিউট করে নেবেন। আমি বারে বারে মিউট বাটনে চাপি, তারপরে এটা আপনার এই অন হয়ে যায়। তো এই ক্ষেত্রে কিন্তু এই যে আরেকজনের অন হয়ে গেছে, এই ক্ষেত্রে আমি কতক্ষণ ধরেন যে আপনাদের এখানে 17 জন,
প্রত্যেককে বারে বারে ইন্ডিভিজুয়ালি আমার কিন্তু মিট করতে গেলে সমস্যা হচ্ছে, ঠিক আছে? আমি কনসেন্ট্রেশন দিতে পারি না, আমার কিন্তু লেকচার থেকে আপনার দিকে মনোযোগ চলে যায়। তো এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে সমস্যা। আমি কিন্তু আপনারা টেনশনে আছেন যে ক্লাস শেষ হবে কিভাবে, আপনারা সহযোগিতা না করলে কিন্তু ক্লাস শেষ হওয়া খুব কঠিন, ঠিক আছে? সবাই একটু মিট করে রাখেন। তো আমরা এখানে মানব সম্পদ কৌশল নিয়ে যে সংজ্ঞাটা পড়েছি, এই সংজ্ঞাটা যদি আমরা ফাইনালি আনি, যে আমরা মানব সম্পদ ব্যবস্থাপনার কৌশল যেটা আছে, এটাকে আমরা বলি হচ্ছে যে মানব সম্পদ ব্যবস্থাপনা কিভাবে পরিচালনা এবং ব্যবহার করলে সর্বোচ্চ ফল লাভ করা যায়, তা যে কৌশলে বলা থাকে তাই হচ্ছে মানব সম্পদ কৌশল। যে আমরা এটা হচ্ছে সহজ একটা পুরানো একটা সংজ্ঞা দিছে আর কি, যে মানব সম্পদ ব্যবস্থাপনা কিভাবে পরিচালনা করলে, মানে আপনার অর্গানাইজেশনে যারা মানব সম্পদ আছে তাদেরকে আপনি কিভাবে পরিচালিত করলে বা কিভাবে ব্যবহার করলে আপনি প্রতিষ্ঠানের সর্বোচ্চ মুনাফা নিয়ে আসতে পারবেন, এইটা যেই কৌশলে বলে দেয় বা এটার জন্য যে কৌশল আপনি নেন, এটাই হচ্ছে আপনার মানব সম্পদ কৌশল। এটা এখানে এইভাবে সংজ্ঞাটা ওরা দিয়েছে। তো আমরা এখানে মানব সম্পদ কৌশলের সংজ্ঞাটা যাচ্ছি না, আমরা মানব সম্পদ কৌশল নিয়ে অনেক আলোচনা করেছি। তো আমরা এই মানব সম্পদ কৌশলের যে ভাগ, আমরা মানব সম্পদ কৌশলটাকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আপনার প্রতিষ্ঠানের সার্বিক মানব সম্পদ কৌশল, আরেকটা হচ্ছে প্রতিষ্ঠানের সুনির্দিষ্ট বা নির্দিষ্ট মানব সম্পদ কৌশল। যে আমি প্রতিষ্ঠানটাকে যদি ওভারঅল চিন্তা করি, ওভারঅল আমার প্রতিষ্ঠানে যারা কর্মী আছে তাদের নিয়ে আমার একটু চিন্তা করতে হয়, বা তাদের ওভারঅল ডেভেলপমেন্টের জন্য আমার একটা চিন্তা করতে হয়, এটাকে আমরা বলি হচ্ছে সার্বিক মানব সম্পদ ব্যবস্থাপনার কৌশল। আবার এখানে আমার প্রতিষ্ঠানে যারা নির্দিষ্ট ধরেন যে আমি কিছু কর্মী আছে যাদেরকে আমার প্রতিষ্ঠানে লাগবে বা যাদেরকে দিয়ে আমি প্রতিষ্ঠানে লং টার্ম বেনিফিট আদায় করে নিতে পারবো, তো তাদের ক্ষেত্রে আমি কিছু কৌশল নেই, সেটাকে আমরা বলি হচ্ছে সুনির্দিষ্ট মানব সম্পদ কৌশল। তো সার্বিকটা হচ্ছে আপনার প্রতিষ্ঠানের ওভারঅল ইউজ হবে, মানে আপনার প্রতিষ্ঠানের সাধারণ বা অসাধারণ বা আপনার উচ্চ মানের বা নিম্নমানের, দক্ষ অদক্ষ যেই কর্মী হোক, আপনার প্রতিষ্ঠানে সব কর্মীর জন্য যখন আপনি কৌশল প্রণয়ন করছেন এভারেজ, তখন এটাকে আমরা বলেছি সার্বিক মানব সম্পদ ব্যবস্থাপনা। আর যখন আপনি নির্দিষ্ট কোনো কর্মীকে টার্গেট করে যখন কোনো স্ট্র্যাটেজি নিচ্ছেন, তখন এটাকে আমরা বলে হচ্ছে নির্দিষ্ট মানব সম্পদ কৌশল। তো এই দুই ভাবেই আমাদের মানব সম্পদ কৌশলটাকে ভাগ করা যায়। তো প্রথম যেটা আছে সার্বিক মানব সম্পদ কৌশল, যেটা আছে সার্বিক মানব সম্পদ কৌশলটাকে আমরা বলি যে এটা হচ্ছে প্রতিষ্ঠানের সাধারণ মনোভাব, একটু আগে আমরা যেটা বললাম, যেটা বর্ণনা করে কর্মীদেরকে কিভাবে পরিচালনা এবং উন্নয়ন সাধন করা উচিত এবং তাদেরকে প্রতিষ্ঠানের প্রতি কিভাবে আকৃষ্ট এবং প্রতিষ্ঠানের প্রয়োজনে তাদেরকে কিভাবে ধরে রাখা যায় এবং কি কি পদক্ষেপ নেওয়া যায় এই ক্ষেত্রে, এটা আপনার এই সার্বিক মানব সম্পদ ব্যবস্থাপনার কৌশলে বলা থাকে। তো আমরা মানব সম্পদ ব্যবস্থাপনার মানব সম্পদ যে কৌশল আছে, মানব সম্পদ কৌশলের ক্ষেত্রে, আচ্ছা এখানে যাদের মাইক বারে বারে ধরেন অন হয়ে যাচ্ছে তাদেরকে একটু বলতেছি তারা মাইকটা একটু খেয়াল করেন। আপনার মাইকের উপরে যদি লাল দাগ না থাকে সেটা আপনি একটু লাল ক্রস মানে মিট করে দেন। বারে বারে এটা বলতে হচ্ছে, আপনারা সবাই ধরেন যে ম্যাচুর, বারে বারে এটা বললে আমার কিন্তু কনসেন্ট্রেশন নষ্ট হচ্ছে, আপনাদেরও ক্লাসের মানে এই রেকর্ডিংটাও সুন্দর হচ্ছে। এই যে একজনের এখনো মাইকটা অন আছে, আমি কিন্তু বারে বারেই মিউট করছি। এই যে হাসানুজ্জামান আপনার মাইকটা মিউট করেন। হাসানুজ্জামান আপনার মাইকটা মিউট করেন। আমার কি করা যাবে, মিউট করা হইতাছে। আচ্ছা, অনেকেরই মিউট সমস্যা হয়, মিউট করলেও মিউট হয় না, এই সমস্যা থাকেই। আপনি একটু মিউট করেন মাইকটা, ঠিক আছে? হাসানুজ্জামানের কারণে কিন্তু সবার সমস্যা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তো আমাদের এখানে আমরা এই গানটা দরকার করে দেন। আচ্ছা ঠিক আছে, আমি হাসানুজ্জামানকে রিমুভ করেছি, ঠিক আছে? ওনাকে বারে বারে বলার পরেও উনি মিট করতেছে না, তো সেই ক্ষেত্রে ওনার বারে বারে এটা আনমিট হয়ে যাবে, উনি হয়তো বুঝেই না। আচ্ছা ওনাকে আমি রিমুভ করেছি, উনি আর ঢুকতে পারবে না এখন। আবার জি স্যার, আপনি কইরা দেন স্যার। আমি করে দিলেও সে বারে বারেই এখানে ইয়া হয়ে যাচ্ছে। আমি অলরেডি 4 বার করেছি, আমি অলরেডি তার রিমুভ করেছি, ঠিক আছে? আমার বেশি পার্টিসিপেন্ট দরকার নাই। যাদের সমস্যা, যারা ধরেন যে ক্লাসের ভিতরেও আপনি নানা কাজে ব্যস্ত থাকেন, তাদের এখানে জয়েন করার দরকার নেই।
ঠিক আছে, আমি তাকে রিমুভ করে দিচ্ছি। তো ঠিক আছে, এখন আর সে জয়েন করতে পারবে না, পরে 40 মিনিট পরে চাইলে সে জয়েন করতে পারবে। তো আমরা একটু ক্লাসটা আগে নিয়ে যাই। তো সেটা হচ্ছে আমরা এখানে সার্বিক মানব সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা বলছি যে সার্বিক মানব সম্পদ ব্যবস্থাপনাটা হচ্ছে আপনার প্রতিষ্ঠানে যারা সাধারণ মানের কর্মী আছে বা আপনার ওভারঅল যারা কর্মী আছে তাদেরকে আপনি কিভাবে পরিচালনা করবেন, তাদের কিভাবে আপনি ডেভেলপ করবেন, অথবা তাদেরকে আপনি প্রতিষ্ঠানটা তাদের কাছে কিভাবে মানে আকর্ষণীয় করে তুলবেন, তাদেরকে কিভাবে প্রতিষ্ঠানের জন্য ধরেন যে তাদের মনের ভিতরে প্রতিষ্ঠানের জন্য আগ্রহ তৈরি করবেন বা কাজের জন্য আগ্রহ তৈরি করবেন। এর জন্য যে আমরা ধরেন সার্বিক যে কৌশলগুলো প্রয়োগ করি সেটাকে আমরা সার্বিক মানব সম্পদ ব্যবস্থাপনা বলে থাকি। তো এখানে সার্বিক মানব সম্পদ ব্যবস্থাপনার কৌশল বলে থাকি। তো সার্বিক মানব সম্পদ ব্যবস্থাপনার মূল কথাই হচ্ছে প্রতিষ্ঠানের কর্মী যারা আছে তাদেরকে অঙ্গীকারবদ্ধ করা বা তাদেরকে প্রণোদিত করা অথবা তাদেরকে কাজের প্রতি আপনার আকৃষ্ট করার আপনার টেকনিক। তো এখানে আপনার মূল কথা হচ্ছে যে সার্বিক মানব সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে এখানে এইচআর ডিপার্টমেন্টে যারা থাকে এইচআর ডিপার্টমেন্টের মূল কাজ থাকবে তারা কর্মীদেরকে বিভিন্নভাবে প্রতিষ্ঠানের প্রতি এঙ্গেজ করবে। যেমন আমরা এখানে সার্বিক মানব সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে দেখে থাকি যে অনেক সময় প্রতিষ্ঠানে আপনার ইনডোর গেম অথবা আউটডোর গেমের আয়োজন করা হয়, যাতে এখানে গেম অথবা আপনার অ্যানুয়াল প্রোগ্রাম অথবা অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম আছে, অ্যানুয়াল কম্পিটিশন করি আমরা। এটার মূল উদ্দেশ্যই থাকে হচ্ছে কর্মীরা যাতে একে অপরের সাথে পরস্পরের সাথে আপনার ক্লোজ হতে পারে এবং ম্যানেজমেন্টের সাথেও তাদের যে গ্যাপটা থাকে এটা যাতে ক্লোজ হয়ে যায়। তো এটা দিয়ে কি হয়, এটা দিয়ে হচ্ছে আপনার প্রতিষ্ঠানের প্রতি যে ভালো লাগা বা প্রতিষ্ঠানকে নিজের মতো করে নেওয়া এই জিনিসটা তৈরি হয়। আপনি যদি প্রতিষ্ঠানে সবসময় কাজেই থাকেন, আপনার প্রতিষ্ঠান থেকে আপনাকে যদি কোনো ধরনের পিকনিক বা অ্যানুয়াল আমরা বনভোজন অথবা ঘুরতে যাওয়া বা খেলাধুলার আয়োজন যদি করা না হয়, সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনি প্রতিষ্ঠানে যত ভালোই স্যালারি দেখ, যত কিছুই করা হোক, আপনার একটা সময় পরে এখানে বিরক্তি আসবে যে আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নিয়ে আপনি আপনার যেই ফ্রেন্ড সার্কেল আছে অথবা আপনার প্রতিষ্ঠানে যারা এখানে কর্মী আছে তাদের সাথেও আপনি অনেক সময় একটা ভালো একটা টাইম স্পেন্ড করতে চান, কিন্তু আপনার প্রতিষ্ঠান থেকে এই সুযোগ বা ছুটিটা আপনাকে দেওয়া হচ্ছে না। তো এটা যদি করা হয় তাহলে কিন্তু কর্মীরা প্রণোদিত হয় এবং কাজের প্রতি তারা কিন্তু আগ্রহী হয়, প্রতিষ্ঠানের প্রতিও তারা আগ্রহী হয়। তো সেই কারণে আমরা দেখি যে অনেক প্রতিষ্ঠানে যারা ভালো মানের প্রতিষ্ঠান, আপনি মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোতে দেখবেন 6 মাস 3 মাস পরে পরে কিন্তু তারা বিভিন্ন ধরনের ইনডোর গেম অথবা এখানে বিভিন্ন ধরনের কম্পিটিশন এগুলা করে থাকে। এর মূল উদ্দেশ্যই হচ্ছে এটা কিন্তু একটা সার্বিক মানব সম্পদ কৌশল। এই সার্বিক মানব সম্পদ এই কৌশলটার মাধ্যমে কিন্তু প্রত্যেক কর্মীদের সাথেই কিন্তু এখানে ভালো একটা সম্পর্ক ম্যানেজমেন্টের বা পরিচালনা পর্ষদ অথবা মালিক পক্ষের তৈরি হয়, যেটা দিয়ে আপনি এই সার্বিক মানব সম্পদ ব্যবস্থাপনাটা আপনি সহজেই করে নিতে পারেন। মানে সব আপনার হিউম্যান রিসোর্স যারা আছে সবার সাথেই আপনি ভালো একটা সম্পর্ক তৈরি করে নিতে পারেন, তাদেরকে প্রতিষ্ঠানে রাখতে পারেন এবং প্রতিষ্ঠানে তাদেরকে আগ্রহী করে তুলতে পারেন কাজের প্রতি। তো আমরা এখানে সার্বিক মানব সম্পদ ব্যবস্থাপনা যেটা আছে এখানে 4টা কৌশলের কথা বলছে যে আপনি সার্বিক মানব সম্পদ ব্যবস্থাপনা কিভাবে করবেন প্রতিষ্ঠানের ক্ষেত্রে। তো এটা আপনারা একটু দেখে নিলেই পারবেন যে এখানে প্রথমেই বলা হয়েছে যে আপনার প্রতিষ্ঠানে নতুন উন্নয়নশীল বিপ্লবী এবং সম্ভাব্য অকৃত্রিম বোধগম্য এখানে পন্থা বা উপায় আপনার প্রয়োগ করতে হবে। যে আপনি ধরেন যে ইনোভেটিভ কোনো কিছু যদি নিয়ে আসেন অথবা আপনার এখানে যেটা সহজেই কর্মীরা বুঝতে পারবে এরকম যদি কোনো উপায়ে যদি আপনার প্রতিষ্ঠানটা পরিচালনা করেন তাহলে কিন্তু আপনার প্রতিষ্ঠানের প্রতি আপনার কর্মীরা আকৃষ্ট হবে এবং আপনার প্রতিষ্ঠানের কাজটা তারা খুব সুন্দরভাবে করতে চাইবে। আপনার প্রতিষ্ঠানের কাজগুলো যদি একঘেয়েমির হয় এবং প্রতিষ্ঠানে যদি কর্মীরা উৎসাহ না পায় এই একঘেয়েমি কাজের প্রতি, তারা কিন্তু একটা সময় পরে আস্তে আস্তে তাদের ইফিসিয়েন্সি যেটা আছে সেটা কমে যাবে। তো সেই কারণে এখানে বলা হয়েছে যে আপনি প্রতিষ্ঠানে সবসময় নতুন কোনো কিছু নিয়ে আসেন। যেমন আপনারা দেখবেন যে বিভিন্ন যারা আর্কিটেকচারাল ডিজাইন নিয়ে কাজ করে, আর্কিটেকচারাল অথবা আপনার এখানে সফটওয়্যার ডেভেলপমেন্টের যারা কাজ করে, এইসব আইটি ফার্মগুলা বা আর্কিটেকচার যে ফার্মগুলো আছে তারা কি করে তাদের অফিসটা কিন্তু ইনোভেটিভ ওয়েতে সাজায়। তারা দেখা যায় যে অফিসটারে অনেকটাই তাদের এখানে এক এক সময় এক এক রকম। অফিসটারে এক সময় ধরেন যে তারা বানাই ফেলতে পারে হচ্ছে খেলার মাঠ, তারা বিভিন্ন ভাবে এখানে একদম খেলার মতো করেই খেলার গ্রাউন্ড হিসেবে বানাই, তারা এখানে একদম ওপেন গ্রাউন্ড হিসেবে খোলা রেখেই 4 কোণাতে টেবিল ফালায় তারা এখানে আড্ডার ছলে ছলে তারা কাজ করে। তো এইভাবে ইনোভেটিভ ওয়েতে আপনার ওয়ার্ক প্লেস যেটা আছে এটাকে আপনি সাজাতে পারেন।
আবার অনেক প্রতিষ্ঠান দেখা যায় যে কর্মীদেরকে বিনোদন দেওয়ার জন্য ভিতরে আপনার গানের ব্যবস্থা করে। আবার অনেক জায়গাতে দেখা যায় যে আপনার কর্মীদেরকে চায়ের ব্যবস্থা করা হয়, অথবা আপনার এখানে টিভি বা পত্রিকা এটাও একটা নির্দিষ্ট সময়ে আপনাকে পড়ার সুযোগ দিবে। তো এগুলো প্রত্যেকটাই হচ্ছে আমরা বলি হচ্ছে যে কৌশল, যে আপনার সার্বিক মানব সম্পদ ব্যবস্থাপনার কৌশল, যেটা দিয়ে আপনার প্রতিষ্ঠানের ওভারঅল যারা কাজ করতেছে সবাইকে কিন্তু আপনি এখানে আপনার প্রতিষ্ঠানের প্রতি আপনি আকৃষ্ট করতে পারেন, প্রতিষ্ঠানের কাজের প্রতি আপনি তাদেরকে আগ্রহী করে তুলতে পারবেন, যেটা দিয়ে তাদের ভিতরে আপনার কমিটমেন্ট তৈরি হবে আপনার প্রতিষ্ঠানে থাকার জন্য, প্রতিষ্ঠানে কাজ করার জন্য। এটাই এখানে বলা হচ্ছে। প্রথম কাজটাই হচ্ছে আপনি সার্বিক মানব সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে এসব ইনোভেটিভ কিছু আইডিয়া আপনার নিয়ে আসতে হবে। তো এইটা কিন্তু আপনার লোয়ার লেভেল থেকে আসবে না, এটা বলা হচ্ছে যে এটা আসবে হচ্ছে টপ লেভেল থেকে। টপ লেভেলে কিন্তু আপনার ম্যানেজমেন্ট স্টাইল কি হবে, অথবা আপনার এখানে এই যে পরিবর্তনগুলো আপনি ওয়ার্ক প্লেসে ড্রামাটিক্যালি আপনার লুকটা চেঞ্জ করে দিবেন। আপনার ওয়ার্ক প্লেসের ভিতরে ধরেন যে আপনি এখানে গাছ থাকবে, এখানে বসার খুব সুন্দর পরিবেশ থাকবে, মনোরম একটা পরিবেশ। ধরেন যে আপনি গেলে আপনার অফিসে যাইতে ইচ্ছা করবে, অফিসে বসে থাকতে আপনার ক্লান্তি লাগবে না। এরকম ভাবে যদি আপনার ওয়ার্ক প্লেসটা তৈরি করা হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। তো এটাই এখানে বলা হচ্ছে যে আপনি সার্বিক মানব সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে এইভাবে কিছু কৌশল আপনি অ্যাপ্লাই করে সব কর্মীদেরকে আপনি সন্তুষ্ট করবেন, প্রতিষ্ঠানের প্রতি আকৃষ্ট করবেন। এরপরে হচ্ছে আমরা এখানে দ্বিতীয় যে কাজটা আছে, দ্বিতীয় কাজটা আমরা বলতেছি হচ্ছে আপনার আপনি এই ধরনের টেকনিক বা পন্থা আপনি অবলম্বন করার পাশাপাশি আপনার যেই প্রতিষ্ঠানের লক্ষ্য বা উদ্দেশ্য, সেই সাধারণ লক্ষ্য বা উদ্দেশ্যটাও প্রতিষ্ঠানে যারা কর্মী আছে তাদেরকে কিন্তু এখানে কৌশলের সাথে সাথে এটা কিন্তু আপনার কর্মীদের ভিতরে দিয়ে দিতে হবে। যে কর্মীদেরকে আপনি প্রতিষ্ঠানে যে উদ্দেশ্যে নিয়োগ করতেছেন, আপনার যে নিয়োগ প্রক্রিয়া, এই নিয়োগ প্রক্রিয়াতেই কিন্তু আপনি প্রতিষ্ঠানের যে ভিশন বা মিশন এইটা কর্মীদের ভিতরে আছে কিনা সেটা আপনি দেখেই কর্মীদেরকে নিয়োগ করেন। এখন যদি এটা যদি কর্মীর ভিতরে থাকে, তাহলে কিন্তু কর্মী আপনার খুব সহজেই আপনার প্রতিষ্ঠানকে নিজের করে নিবে, আপনার প্রতিষ্ঠানের প্রতি তার কমিটমেন্ট ভালো থাকবে। আর যার আগ্রহ নাই আপনার প্রতিষ্ঠানের কাজের প্রতি, তারে যদি আপনি প্রতিষ্ঠানের কর্মী হিসাবে নিয়োগ করান, তারে যতই প্রশিক্ষণ দেন, সে ভালো সুযোগ পেলে আপনার প্রতিষ্ঠান থাকবে না, সে চলে যাবে। তো সেই কারণে এখানে বলা হচ্ছে যে লক্ষ্য উদ্দেশ্য যেটা আছে এটাও আপনার এখানে স্থির করতে হবে, যে আপনি আসলে কি করতে যাচ্ছেন সার্বিক মানব সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে। আপনার ওভারঅল যারা কর্মী আছে সবাইকে নিয়েই আপনার এখানে পরিকল্পনাটা করতে হবে। এবং 3 নাম্বার স্টেজে বলা হচ্ছে যে সুনির্দিষ্ট এবং স্পষ্টভাবে আপনার পরিকল্পনাটা কিন্তু আপনার এখানে মানব সম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে প্রত্যেকটা কর্মীর ভিতরে আপনার সুনির্দিষ্ট এবং স্পষ্ট আপনার তাদের যে করণীয় কাজ, এটা কিন্তু আপনার সুনির্দিষ্ট এবং স্পষ্ট পরিকল্পনার মাধ্যমে তাদেরকে বুঝাই দিতে হবে। এবং এটা সহজ এবং যৌক্তিক ভাবেই কিন্তু আপনার কর্মীরা যাতে বুঝতে পারে এরকম একটা সিস্টেম আপনার ডেভেলপ করতে হবে। কর্মীদেরকে আপনি কঠিন কোনো আপনার ধরেন যে কর্মকৌশল আপনি যদি নিয়ে আসেন এবং কর্মীরা যদি এটা বুঝতে না পারে, তাদেরকে যদি আপনি প্রশিক্ষণ দেওয়ার পরে আপনি বারে বারে যদি তাদেরকে আপনি ফোর্স করেন, কিন্তু তারা এটা বুঝতেছে না, তারপরেও যদি আপনি ধরেন যে কর্মীদের থেকে ভালো রেজাল্ট আশা করেন, সেটা কিন্তু আপনার বোকামি। তো সেই ক্ষেত্রে আপনাকে পন্থা নিয়ে আসতে হবে ইনোভেটিভ, ঠিক আছে। এই ইনোভেটিভ পন্থাটা আপনার লক্ষ্য উদ্দেশ্যকে কিভাবে পূরণ করবে সেটা আপনি কর্মীদেরকে বুঝাই দিতে হবে। এবং বুঝাই দেওয়ার ক্ষেত্রেও আপনার এখানে 3 নাম্বার স্টেজে সুনির্দিষ্ট এবং স্পষ্ট আপনার পরিকল্পনা থাকতে হবে। আপনার লোয়ার লেভেলের যারা কর্মী আছে তারা কিন্তু খুব সহজ জিনিসটাই তারা সহজে বুঝতে চায় না, তো তাদেরকে এটা হাতে কলমে করে আপনার বুঝাই দিতে হবে। মিড লেভেলে যারা আছে তারা কিন্তু আবার লোয়ার লেভেলের মতো না, তাদেরকে হাতে কলমে বোঝা লাগবে না, তাদেরকে একটু লেখা দিলেই তারা বুঝে যাবে। আবার যারা টপ লেভেলের আছে তাদেরকে শুধুমাত্র আইডিয়াটা শেয়ার করে কোনো ছবি টবি দিয়ে দেখাই দিলেই কিন্তু তারা বুঝে যাবে যে প্রতিষ্ঠান তার ভিশন বা মিশন কি, বা প্রতিষ্ঠান কি চাচ্ছে তাদের কাছ থেকে। তো এইভাবেই আপনি সুনির্দিষ্ট এবং স্পষ্ট পরিকল্পনা তৈরি করে এটা সহজ এবং যৌক্তিকভাবে আপনি এটা আপনার প্রতিষ্ঠানে ক্ষুদ্র ক্ষুদ্রভাবে ভাগ করে আপনি এটাকে ইন্টিগ্রেটেড করলে একটা সিস্টেম দাঁড় হবে, যেটা দিয়ে আপনার ওভারঅল আপনার উদ্দেশ্য যেটা আছে সেটা আপনি পূরণ করতে পারবেন। এরপরে যেটা আছে আপনি 4 নম্বরে এসে এই সার্বিক মানব সম্পদ ব্যবস্থাপনা যেটা আছে এটাকে আপনি প্রয়োগ করবেন। এটাই হচ্ছে আপনার কাজ, যে সতর্কতার সাথে এটা আপনার চালু করতে হবে। তো এইভাবে আমরা সার্বিক মানব সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা আমাদের ওভারঅল যারা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট আছে তাদেরকে নিয়ে আমরা এই কৌশলটা তৈরি করতে পারি। তো আমরা এতক্ষণ যে আলোচনা করেছি এটার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা আলোচনা করছি হচ্ছে আজকে মানব সম্পদ কৌশল নিয়ে। তো মানব সম্পদ কৌশলের ভিতরে আমরা বলেছি দুইটা পার্ট আছে, একটা হচ্ছে সার্বিক মানব সম্পদ কৌশল, আরেকটা হচ্ছে নির্দিষ্ট মানব সম্পদ কৌশল। তো এই সার্বিক মানব সম্পদ কৌশলটা শেষ,
আপনার যদি প্রশ্ন আসে যে সার্বিক মানব সম্পদ কৌশল সম্পর্কে আলোচনা করেন, তো উপরে যে 4টা সিস্টেম আছে ওটা নিয়ে আপনি আলোচনা করে দিতে পারেন। হ্যাঁ, তো আমরা এখন চলে যাব হচ্ছে নির্দিষ্ট মানব সম্পদ কৌশল নিয়ে। নির্দিষ্ট মানব সম্পদ কৌশল নিয়েও আপনার প্রশ্ন আসে যে নির্দিষ্ট মানব সম্পদ কৌশল বলতে আপনি কি বুঝেন এবং নির্দিষ্ট মানব সম্পদ কৌশল সমূহ উল্লেখপূর্বক আলোচনা করুন। তো উল্লেখপূর্বক যখন আপনাকে আলোচনা করতে বলবে নির্দিষ্ট মানব সম্পদ কৌশলটা, আপনি এখন যেটা আমি পড়াবো সেটা আপনি আলোচনা করে দিবেন। তো এখন আসে নির্দিষ্ট মানব সম্পদ কৌশল কি। আমরা মানব সম্পদ কৌশল নিয়ে আলোচনা করতেছি, 3 নম্বর চ্যাপ্টার এটা। তো একটু আগে আলোচনা করছি হচ্ছে সার্বিক বা ওভারঅল মানব সম্পদটা আমি কিভাবে স্ট্র্যাটেজিক্যালি মেইনটেইন করব। এখন হচ্ছে আমি নির্দিষ্ট মানব সম্পদটা কিভাবে স্ট্র্যাটেজিক্যালি মেইনটেইন করব, বা আমার নির্দিষ্ট মানব সম্পদের জন্য কি স্ট্র্যাটেজি হওয়া উচিত। তো প্রথম যেটা আছে যে সেটা হচ্ছে মানব মূলধন ব্যবস্থাপনা। তো এই ক্ষেত্রে আমরা বলি যে কর্মীদেরকে মানব মূলধন ব্যবস্থাপনা বলতেই আমি এক্সাম্পল হিসেবে আপনাকে বলেছিলাম যে কর্মীদেরকে মূলধন হিসেবে ট্রিট করা হয়। তার মানে এখানে কর্মী দিয়েই আপনি সরাসরি প্রতিষ্ঠানে কিন্তু বেনিফিট পাবেন, সেই ইনভেস্টমেন্টের মতোই আপনার কাজ করবে। মূলধন যেমন আপনার রিটার্ন নিয়ে আসে, ঠিক আপনার এখানে হিউম্যান ক্যাপিটালটাও আপনার প্রতিষ্ঠানে রিটার্ন নিয়ে আসবে, ভ্যালু অ্যাড করবে। তো সেই কারণেই তাকে তার সম্পর্কে আপনার তথ্যপত্র সংগ্রহ করতে হবে, তার সম্পর্কে আপনার সবসময় আপডেট থাকতে হবে। যেই কর্মীকে আপনি মানব ক্যাপিটাল বা হিউম্যান ক্যাপিটাল হিসেবে ট্রিট করতেছেন, আপনার সব কর্মী কিন্তু হিউম্যান ক্যাপিটাল হবে না। আপনার অর্গানাইজেশনে 100 কর্মী কাজ করে, এর ভিতরে সবাই হিউম্যান ক্যাপিটাল না। এর ভিতরে যাদেরকে দিয়ে বা যে ধরেন যে আপনি সব কর্মী ছাঁটাই করে দিল, এরকম 5-10 জন কর্মী আছে যে তাদেরকে আপনি ছাঁটাই করতে পারবেন না, তাদেরকে আপনার লাগবেই, তারাই হচ্ছে আপনার হিউম্যান ক্যাপিটাল। তো এদেরকে দিয়ে আপনি কিন্তু প্রতিষ্ঠানটা পরবর্তীতে আবার দাঁড় করাতে পারবেন। তো সেই কারণে আমরা এখানে যেটা বলছি যে তাদের সম্পর্কে আপনার তথ্যপত্র সংগ্রহ, বিশ্লেষণ এবং প্রতিবেদন তৈরি করতে হবে যে তারা আপনার প্রতিষ্ঠানে ভ্যালু অ্যাড করতে পারে, এবং তাদেরকে আপনি কিভাবে পরিচালনা করবেন এবং তাদের প্রতি আপনার ধরেন যে কি স্ট্র্যাটেজি হওয়া উচিত, এইটা আপনার এইখানে নির্দিষ্ট মানব সম্পদ কৌশলের ক্ষেত্রে এই মানব মূলধন ব্যবস্থাপনায় আপনি এখানে এই স্ট্র্যাটেজি বা কৌশলটা ব্যবহার করবেন। তো আমরা এখানে বলতেছি যে নির্দিষ্ট মানব সম্পদ কৌশল। নির্দিষ্ট মানব সম্পদ কৌশলের প্রথমটা হচ্ছে মানব মূলধন ব্যবস্থাপনা। আপনার প্রতিষ্ঠানের কিছু মানব মূলধন আছে, তো তাদেরকে আপনি যখন ব্যবস্থাপনা করতে যাবেন অবশ্যই তার সম্পর্কে আপনার ডিটেইল ইনফরমেশন লাগবে। এই ইনফরমেশনগুলো আপনি অ্যানালাইসিস করবেন এবং টাইম টু টাইম তাকে নিয়ে আপনার টপ লেভেলে কিন্তু প্রতিবেদন দিতে হবে, এবং টপ লেভেলও তাকে নিয়ে একটা পরিকল্পনা করবে যে তাকে আপনার ট্রেনিং এ পাঠানো যায় কিনা, অথবা তাকে আমি বিদেশে পাঠায় তার আরো নলেজ ডেভেলপমেন্ট করা যায় কিনা, অথবা তার স্যালারি ইনক্রিজ করা যায় কিনা, প্রমোশন দেওয়া যায় কিনা, এগুলো নিয়ে কিন্তু এখানে মানব মূলধন ব্যবস্থাপনাতে কিন্তু টপ লেভেল তার এই ইনফরমেশনের ভিত্তিতে, নির্দিষ্ট এই কর্মীর ইনফরমেশনের ভিত্তিতেই কিন্তু তাকে নিয়ে চিন্তা করবে বা কৌশল তৈরি করবে। দ্বিতীয়টা হচ্ছে উচ্চ কার্য সম্পাদন ব্যবস্থাপনা, যে হাই পারফরমেন্স ম্যানেজমেন্ট। তো উচ্চ কার্য সম্পাদন ব্যবস্থাপনা যেটা আছে আমরা বলি হচ্ছে এখানে ইফিসিয়েন্ট আপনার লেবার যেটা আছে, যে আপনার এখানে হাই পারফরমেন্স করে এরকম কিছু লেবারও বা আপনি এখানে কর্মী পাবেন আপনার অর্গানাইজেশনে, তারা কিন্তু নর্মাল কর্মীদের থেকে আলাদা। আপনার এখানে তারা হিউম্যান ক্যাপিটাল না, কিন্তু তারা আপনার প্রতিষ্ঠানে হাই পারফর্মিং এমপ্লয়ি। তো হাই পারফর্মিং যারা এমপ্লয়ি বা যারা আপনার প্রতিষ্ঠানে এখানে উচ্চ প্রফিট অ্যাড করতেছে, তাদেরকে নিয়েও আপনার আলাদা পরিকল্পনা থাকা উচিত। যেমন আমরা জানি যে আমরা সেলসম্যানের ক্ষেত্রে বলি, সব সেলসম্যান কিন্তু একরকম আপনার প্রফিট গেইন করতে পারে না। কিছু কিছু সেলসম্যান আছে তার টার্গেট ফিল আপ হওয়ার পরও আরো অতিরিক্ত সে বিক্রি করতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি যে টার্গেট দিচ্ছেন সেই টার্গেটেই সে বসে থাকে না। তো আপনি ধরেন যে টার্গেট বেসিসে যদি আপনি স্যালারি এনশিওর করেন, সেই ক্ষেত্রে কিন্তু সে নিরুৎসাহিত হবে। তো এই হাই পারফর্মিং যে এমপ্লয়ি আছে আপনার, তার জন্য কিন্তু আপনার নতুন কৌশল নিতে হবে। মানে তাকে দিতে হবে যে তোমার টার্গেট ফিল আপ হয়ে গেলে এরপরে যেটা তুমি সেল করতে পারবা, এইটার উপরে তোমার 10% ইনসেন্টিভ বোনাস, তাহলে কিন্তু সে আপনার মোটিভেটেড হবে। তো এটাই হচ্ছে নির্দিষ্ট মানব সম্পদ ব্যবস্থাপনার কৌশল, যে তাকে নিয়ে আপনি এইভাবে চিন্তা করবেন হাই পারফর্মিং এমপ্লয়ি যারা আছে। দ্বিতীয় যেটা আছে, 3 নাম্বার যেটা আছে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে ব্যবসা সামাজিক দায়িত্ব। এটাও একটা সেক্টরে আমরা বলি যে আপনার ব্যবসার ক্ষেত্রে এখানে নির্দিষ্ট কিছু কৌশল থাকা উচিত। নির্দিষ্ট মানব সম্পদ কৌশলের পাশাপাশি এখানে ব্যবসায়িক সামাজিক দায়িত্বেরও এখানে কিছু কাজ করা উচিত। তো এখানে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি যে জায়গাটা আছে, যে এখানে ব্যবসা নৈতিকভাবে ব্যবসা করা উচিত। যেমন আমি পরিবেশ দূষণ করব না, বা আমার কাজের দ্বারা পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে না। তো এরকম কিছু আপনার এখানে কৌশলও থাকা উচিত, যেটা দিয়ে আপনার প্রতিষ্ঠানটা যে নৈতিকভাবে কাজ করতেছে এইটা যাতে আপনার কর্মীদেরকে ফিল করানো যায়।
এই কারণে আপনি এই স্ট্র্যাটেজিটা নেবেন। অনেক কর্মী আছে খুবই সেনসিটিভ, তারা প্রতিষ্ঠানের কোনো ধরনের আপনার ধরেন যে পরিবেশ ধ্বংসাত্মক বা ক্ষতিকর কোনো কাজ তারা কোনোভাবে মেনে নিতে পারে না, তারা মনে মনে এইটা নিয়ে অসন্তুষ্ট থাকে। তো আপনি যদি কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি আপনি হাতে নেন, তাহলে কিন্তু এই যে কর্মী যেটা অসন্তুষ্ট হয়, অনেক কর্মী আছে এগুলা নিয়ে গায়ে লাগায় না, প্রতিষ্ঠান কি করতেছে এটা নিয়ে আমার টেনশন নাই, প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলো আশেপাশের পরিবেশ, কিন্তু আমার স্যালারি পাইলে হয়। এইসব কর্মীর কথা আপনি বাদ দেন, কিন্তু যেসব কর্মী ধরেন যে খুবই সেন্সিটিভ, তারা প্রতিষ্ঠানের কথা চিন্তা করে, আবার এনভায়রনমেন্টের কথাও চিন্তা করে, অথবা আপনার সমাজের মানুষের কিভাবে উপকার হয়, তারা কিভাবে বেনিফিটেড হবে, এটা নিয়েও যারা চিন্তা করে, এই কর্মীদের ক্ষেত্রে কিন্তু আপনি কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির এই স্ট্র্যাটেজিটা নিতে হবে। আপনি যদি পরিবেশ বান্ধব আপনার যদি প্রযুক্তি থাকে, বা আপনি যদি ওইভাবে প্রোডাক্ট প্রডিউস করেন যেটা পরিবেশকে ধরেন যে ক্ষতি করবে না, সেই ক্ষেত্রে কিন্তু এইসব কর্মীরা মোটিভেটেড হবে। এরপরে যারা আছে এখানে, এরপরে যেটা কৌশলটা আছে সেটাকে আমরা বলেছি সাংগঠনিক উন্নয়ন, যে আমরা অর্গানাইজেশন ডেভেলপমেন্ট, এটাও একটা কৌশল তারা বলেছে যে নির্দিষ্ট মানব সম্পদ কৌশলের ভিতরে, যে আপনার সাংগঠনিক অর্গানাইজেশন ডেভেলপমেন্ট যেটা আছে, যে প্রতিষ্ঠানের পরিকল্পনা প্রণয়ন এবং তা বাস্তবায়নের জন্য কর্মসূচি হাতে নিতে হবে, এবং এমন ভাবে নিতে হবে যাতে প্রতিষ্ঠানের ফলপ্রসূতা বৃদ্ধি পায় এবং যে কেউ পরিবর্তনে সাড়া দিতে সক্ষম হয়। তো এই ক্ষেত্রে বলা হয়েছে যে আপনার প্রতিষ্ঠানের আপনার যে মুনাফা বৃদ্ধি করে, বা আমরা যেটাকে বলি যে রেজাল্ট যেটা পজিটিভ নিয়ে আসে, এরকম কাজের জন্য আপনার পরিকল্পনা সবসময় নিতে হবে, এবং এই পরিকল্পনা অনুযায়ী যাতে কর্মীরা সাড়া দিতে পারে বা কাজ করতে পারে, এই জন্য তাদের সক্ষমতাও বৃদ্ধি করতে হবে। তো এটার ক্ষেত্রে এখানে বলা হয়েছে যে অর্গানাইজেশন ডেভেলপমেন্ট, যে অর্গানাইজেশনটা কি আপনি এরকম ভাবে ডেভেলপ করবেন যাতে সমান তালে কর্মীরাও অর্গানাইজেশনের হয়েই আপনার এই ডেভেলপমেন্টে সাড়া দিতে পারে, এবং আপনার এখান থেকে আপনি ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারেন। এরপরে হচ্ছে আপনার কার্য সংশ্লিষ্টতা, বা এখানে ওয়ার্ক এঙ্গেজমেন্ট বলা আছে, যে এটাও একটা কৌশল, ওয়ার্ক এঙ্গেজমেন্ট, যে কর্মীদেরকে আপনি কাজের সাথে এঙ্গেজ করাবেন, যে আমরা কার্য পরিস্থিতি এমন ভাবে উন্নয়ন এবং বাস্তবায়নের পদক্ষেপ নিতে হবে যাতে করে কাজের সাথে কর্মীরা বেশি করে সংশ্লিষ্ট হয়, এটাই বলা আছে এখানে। ঠিক আছে, তো এটা একটা টেকনিক, আপনি কাজের সাথে কিভাবে কর্মীদেরকে এঙ্গেজ করাইতে পারবেন। ওই যে আমরা দেখি যে অনেক ক্ষেত্রে ছোট বাচ্চারা আপনার তার যেটা ভালো লাগে সেটাই পড়ে, সে কঠিন যে জিনিসগুলো সেটা সে পড়তে চায় না। তো এইভাবে কিন্তু আমরা বিভিন্ন টেকনিক অ্যাপ্লাই করে তাকে ম্যাথ যেটা সে পড়তে চায় না, এটা তাকে কিন্তু আমরা বুঝাইতে চেষ্টা করি, বিভিন্ন ধরনের আমরা গেমস এর মাধ্যমে ম্যাথগুলো শেখানোর চেষ্টা করি। তো এইভাবে আমাদের কর্মীদেরকেও আমাদের প্রতিষ্ঠানে কিন্তু এঙ্গেজ করাইতে হয়, এটাকে আমরা বলি হচ্ছে কার্য সংশ্লিষ্টতা। যারা কাজে ফাঁকি দেয় প্রতিষ্ঠানে, কিন্তু আমরা শুরুতেই বলেছি আপনি যতই বাছাই করে কর্মী নেন, এই বাছাইয়ের পরেও প্রতিষ্ঠানে আপনার 3 ধরনের কর্মী আপনি পাবেন। এক ধরনের কর্মী হচ্ছে যারা ধরেন প্রতিষ্ঠানে ফাঁকি দিবে, আরেক ধরনের কর্মী হচ্ছে যারা মাঝামাঝি কাজ করবে আবার ফাঁকি দিবে, আবার আরেক ধরনের কর্মী পাবেন খুবই কমিটেড, তারা কোনো সময় কাজে ফাঁকি দিবে না। তো আপনি সবাইকে নিয়ে প্রতিষ্ঠানে চলতে হবে। তো যারা কাজে ফাঁকি দিচ্ছে অথবা যারা মাঝামাঝি মানেন, তাদেরকে কিন্তু আপনার কাজের সাথে সংশ্লিষ্ট করানোর জন্য কিছু স্ট্র্যাটেজি আপনার এখানে রাখা লাগবে। আপনি ধরেন যে সিসিটিভি ক্যামেরা নেন, আপনি সিসিটিভি ক্যামেরা দিয়ে দেখেন কর্মীরা কি করতেছে, তাহলে কিন্তু টাইম টু টাইম যদি আপনি সিসিটিভি ক্যামেরা দিয়ে মনিটর করে তাকে যদি ফোন দিয়ে তাকে যদি একটু খোঁজ খবর নেন তার কাজ সম্পর্কে, তাহলে কিন্তু সে সতর্ক হয়ে যাবে এবং বুঝবে যে টপ লেভেল ম্যানেজমেন্ট আমার কাজ নিয়ে সন্দিহান, তাহলে কিন্তু সে আবার কাজ করবে। তো এইভাবে আপনি এখানে কিছু স্ট্র্যাটেজি নিতে পারবেন। আমরা লাস্ট মিনিটে আসি, আমাদের কেটে যেতে পারে, কেটে গেলে আপনারা আবার জয়েন করবেন, আমরা জয়েন হলে আবার 10 মিনিট টেনে নিব। আজকে অনেক সমস্যা ভিতর দিয়ে আমাদের যেতে হচ্ছে, আমাদের নেক্সট ক্লাস শিহাবুদ্দিন স্যারের যখন শুরু হবে তখন আমরা ছেড়ে দিব। ঠিক আছে, আপনারা আবার জয়েন করবেন, একটু পরে কেটে যাবে। এরপর হচ্ছে জ্ঞান ব্যবস্থাপনা যেটা আছে বা নলেজ ম্যানেজমেন্ট। নলেজ ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিন্তু আমরা এখানে বলি যে আপনার এখানে জ্ঞান সৃষ্টি করা, অর্জন, আয়ত্তকরণ এবং অন্যের সাথে বিনিময় এবং ব্যবহার করতে হবে। এটা আপনার কর্মীদেরকে আমরা টাইম টু টাইম বিভিন্ন ধরনের ইনোভেটিভ আইডিয়া সম্পর্কে তাদেরকে বিভিন্ন মেইলের মাধ্যমে বা আমরা সরাসরি প্রিন্ট করে কর্মীদের টেবিলে টেবিলে বিভিন্ন ইনোভেটিভ আইডিয়া যেটা আপনার